আগামীকাল তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ হাওড়া গ্রামীণের বিধায়ক নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক মিটিংয়ে যোগ দেবে। নাম্বার আছে, আমি এক্ষুনি দেখিয়ে দিতে পারি। তার মধ্যে উলুবেড়িয়া পূর্বে 6000 নাম্বার আছে। আমি চেষ্টা করি মানুষের সাথে যোগাযোগ রাখার। আমি যেহেতু খুব দেখুন, আমি ট্রাভেল আমার কোনো পাইলট নেই, আমার সঙ্গে একজন নিরাপত্তারক্ষী আছেন। আমি ভোটের পরদিন থেকে, রেজাল্ট বেরোনোর পরদিন থেকে নিয়মিত উলুবেড়িয়া আসছি যাচ্ছি, কোনো প্রবলেম হয়নি। আমাকে হচ্ছে আপনি কথা বলতে দিন না, আপনি তো কথা বলতে না দিলে কী করে হবে? তা আমি উলুবেড়িয়া যাচ্ছি আসছি, তো আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি ঈদের দিন উলুবেড়িয়া চষে বেরিয়েছি, উলুবেড়িয়া বিকেলবেলা ফুটবল খেলেছি। তা আমার মানে এখন গতকাল থেকে গদ্দার বেঈমান এগুলো শুনছি, কিন্তু এটুকু বলতে পারি যে কেউ হচ্ছে চোর 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 করে কোনো কথা বলেনি আমায়, বলছে না, কোনো সমস্যা হচ্ছে না। আগামীকাল তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ হাওড়া গ্রামীণের বিধায়ক নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক মিটিংয়ে যোগ দেবে। কালকে কি বিধানসভা আসবে? না আসার সম্ভাবনা আছে? নবান্ন যাওয়ার আগে আসতে পারি বা পরেও আসতে পারি। খালি হাতে এটা তো কালকের আগে বলতে পারছি না, কালকে বলতে পারবো। প্রশাসনিক মিটিং হোক। কোন বৈঠক? তোমার প্রশাসনিক বৈঠক দুটো, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া। আমি এটুকু বলতে পারি যে আমি যে জেলা থেকে ভোটে জিতেছি, তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা সেই মিটিংয়ে আমরা বিরোধী, কিন্তু আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধিতা করব। আমরা থাকবো কাল মিটিং। ডাক পেয়েছেন কি? নাকি অবশ্যই ডাক পেয়েছি, এমনি নাকি অনাহুত হয়ে যাব নাকি মিটিং? সবাই ডাক পেয়েছেন নাকি? প্রত্যেকে ডাক পেয়েছে, প্রত্যেকে ডাক পেয়েছে। কি আসবেন? আমি পুলক রায়ের দায়িত্ব কোনোটাই নিতে পারবো না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে রথীন্দা তো এখন প্রাক্তন বিধায়ক। কে বললো? রথীন্দা জিতেছেন, মধ্যমগ্রাম থেকে রথীন্দা জিতে এমএলএ হয়েছেন। তার সাথে দেখা করতে গেলেন কি, মানে উনি অসুস্থ বলে? আমি তো এমনি সবার সাথে যোগাযোগ রাখি, মানে আমি তোমার সাথেও যোগাযোগ থাকে, মানে আমার যখন কোনো কাজ থাকে না, শুধু প্রফেশনালিজমের জন্য। ধরো এখানে অনেকে আছেন যারা শুধু হয়তো পেশাদারি দরকারে আমায় ফোন করেন, কিন্তু তোমার সাথে পেশাদারি দরকারের বাইরেও, প্রবীরের সাথে পেশাদারি দরকারের বাইরেও আমার কথা হয়। সো আই এম অ্যান অ্যাভেলেবেল পার্সন। আমার 22টা গাড়ির কনভয় নেই, আমায় চোর পিটুনি গণপিটুনিও খেতে হয়নি, আমাকে সেন্ট্রাল ফোর্সের জন্য লিখতে হয়নি। জনগণ আমার নিরাপত্তা দেবে এই বলে গলাবাজি করে তারপর সেন্ট্রাল ফোর্সের জন্য চিঠি লিখতে হয়নি। দু একজন ছিলেন, কেন মিথ্যে কথা বলবো? গতকাল থেকে বলছেন যে তৃণমূল দলটা থাকবে না, আপনার এই বলার ভিত্তিটা কি? তৃণমূল দলটা থাকবে মানে এই যে কালচার, কর্পোরেট কালচার, এই যে একটা ডাইনাস্টিক ব্যাপার, এবং মানে যিনি এই গোটাটা নেতৃত্ব দিয়ে একটা গ্রাসরুট পার্টির একেবারে মানে, এবং সব থেকে বেশি তো আক্রান্ত নিচের তলার কর্মীরা, তো তাদের পাশে তো যেতে হবে। আপনার কনভয় কমে গেছে, কনভয় আবার বাড়বে কবে সেসব না ভেবে 26 দিন ওয়েট করার তো দরকার ছিল না। আমি তো বলছি যে আমি উলুবেড়িয়া পূর্বে উলুবেড়িয়ার সরকারের চোখ রাঙানি আছে, আমার ধারণা কমে যাবে, এরপর আর মানে বেরোতেই পারবেন না। এই চোখ রাঙানিকে উপেক্ষা করে অনেকে আমায় বলেছেন যে গেলে সমস্যা হবে। আমি তো রেজাল্ট বেরোবার পর থেকে উলুবেড়িয়ায় কনস্ট্যান্টলি যাতায়াত করছি। এখনও বাড়ি ভাড়া দেখছি, ফাইনাল বাড়ি ভাড়াতেও বুঝছিলাম যে অনেকে বাড়ি ভাড়া দিতে ভয় পাচ্ছেন, তো আমার ধারণা ভয় কেটে যাবে। কুণাল ঘোষ বলছেন যে যদি কোনো নতুন পার্টি করেন তার প্রতীক হওয়া উচিত বালিশ। সে কুণাল ঘোষের জন্য আমি কুণাল ঘোষের কথার মধ্যে যাব না। কুণাল ঘোষ কি বলেছেন, কুণাল ঘোষের তাহলে আমি আজকে যাচ্ছি না, কিন্তু কুণাল ঘোষ মানে বারবার কাকে মানে ফোন করছেন, কোথায় ফোন করছেন, কেন ফোন করছেন, কি বলছেন, বা আমার আর সন্দীপনের সাথেও কুণাল ঘোষের অনেক কথা হয়েছিল। লেটস ওয়েট, আজকে সব নয় না ওপেন করলাম, করবো। হ্যাঁ, কার সঙ্গে কথা বলেছি? আমি বাংলায় বলেছি যে আমি তৃণমূল কংগ্রেস আমায় বহিষ্কার করেছেন, আমি তৃণমূল কংগ্রেসে আমি তো বাংলায় কথা বলছি রফিকুল, পরিষ্কার বাংলায় বলছি, অন্য কোনো ভাষায় বলছি না। কুণাল ঘোষ কার সঙ্গে কথা বলছেন? কুণাল ঘোষ আমাদের সঙ্গে তো ক্রমাগত যোগাযোগে ছিলেন। এখন কুণাল ঘোষের জানি না, হয়তো রাগটাগ হয়েছে, ঠিক আছে, কি করা যাবে, সবসময় সবাইকে খুশি করে চলা যায় না। তা আবার বললাম, আমি গদ্দার বেঈমান যাই হতে পারি, চোর 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 শুনতে হচ্ছে না, প্রিজন ম্যানও বাজাতে হচ্ছে, মানে প্রিজন ম্যানের ভেতর থেকে কোনো আইডিয়া নেই। আজকে তৃণমূলের তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, সেখানে সই ছাড়াই আবার শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠিতে সই করেছেন এবং আজকে জমা দেওয়ার মানে রেখে আসা হয়েছে। এবং এই চিঠিতে পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের রেফারেন্স টানা হয়েছে যে তাকে কিভাবে বিরোধী দলনেতা করা হয়েছিল সেটি। আমি চিঠিটা দেখিনি, না দেখে বলতে পারবো না। এখান থেকে তো পুরোটা পড়তে পারছি না। উনি এসেছিলেন দিতে চিঠিটা? হ্যাঁ, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। ঠিক আছে, বাহিনী এসেছিল, অসুবিধা দিয়ে ওনারা দিয়েছেন, আমি জানি না চিঠির কন্টেন্ট কি আছে, দেখবো, পড়ে নেবো।
টুইটে নিশ্চয়ই পাওয়া যাবে, কারণ উনি বলেন কিছু বললে টুইট দেখে নিতে, তো এটাও ডেফিনেটলি টুইটে আছে। আমি ডেফিনেটলি সেটা দেখে নেবো যে কি লিখেছেন। কিন্তু মানে আমি যা বুঝি আর কি, আসলে এই যে আমাদের বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভাটা তো শুধু পশ্চিমবঙ্গের বিধানসভা ছিল না। 1931 সালের 9ই ফেব্রুয়ারি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন এই বাড়িটার পত্তন করেছে, মানে ভিত্তিপ্রস্তর 2 বছর আগেই হয়েছিল। এটা 9 ফেব্রুয়ারি 1931 এই বাড়িটা যাত্রা শুরু করে। বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল, গোটা বাংলার প্রধানমন্ত্রী এখানে বসতেন। তো এই বাড়িটার একটা অন্যরকম গুরুত্ব রয়েছে। আর ওই স্পিকারের চেয়ার, স্বাধীনতা পরবর্তী সময়ে স্পিকারের চেয়ারের একটা গরিমা রয়েছে। সে বিজয় কুমার বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হাসিম আব্দুল হালিম পর্যন্ত স্বাভাবিকভাবে গত 15 বছরের যে অভ্যেস, মানে প্র্যাকটিক্যালি মানে যিনি চালিয়েছেন, আমি উইথ অল ডিউ রেসপেক্ট, স্পিকারের চেয়ারের ব্যাপারটা, মানে এই যে ধরুন কমনওয়েলথে স্পিকার আর যান না, কেন যান না? কমনওয়েলথে স্পিকারের যাওয়া বন্ধ হয়ে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা। এটা আমার ধারণা একটা অভ্যেস পরিণত হয়েছিল। মানে এই যে বসিং অ্যাটিটিউড, আমরা যা বলে দেবো তুড়ি মেরে, এই বসিং অ্যাটিটিউডটা কোথাও কাটছে না। রাজনীতির সঙ্গে যোগাযোগবিহীন মানুষজন, গ্রাউন্ডের সঙ্গে, গ্রাসরুটের সঙ্গে কোনোই যোগাযোগ নেই। আমি দুটো নাম তো শুনলাম, গ্রাসরুটের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো স্বাভাবিকভাবে দিয়ে এটা আমায় তো অ্যাড্রেস করেননি, যাকে অ্যাড্রেস করেছেন অনারেবল চেয়ার বলতে পারবেন। আপনি দুবার রাজ্যসভার সাংসদ ছিলেন, এই যে বিরোধী দলনেতা নির্বাচিত বা মনোনীত করার প্রসিডিওরটা ঠিক কি? দেখুন, নর্মালি যেটা হয়, এটা এমএলএ এমপিদের, যখন আমি এমএলএ বলতে পারবো না, এমপিদের ক্ষেত্রে এটা হচ্ছে বসে আলোচনা হয়, সবাই স্বাক্ষর অ্যাটেন্ডেন্স হয়। এবারে যেটা হয়েছিল আমি বলেছি, যে কারণে আমি আর সন্দীপন চিঠি দিয়েছিলাম, যে প্রথম যখন আমরা দেখি যে সই যে জাল হচ্ছে, আর সই জাল প্র্যাকটিক্যাল, কারণ যে বিধায়ক নেই, আমি আরও অনেক পরে সই করেছিলাম, আমরা দেখছি যে অনেকগুলো ব্লক লেটারে হচ্ছে নাম লেখা রয়েছে। এখন ব্লক লেটারে কেউ নাম লেখেন না, তো ব্লক লেটারে যেহেতু নাম লেখা রয়েছে, আমরা তখন খুঁজে দেখলাম, আরে আমি বিধায়কদের নাম বলবো না, অনেকেই পুলিশের কাছে বলেছেন। একজন বিধায়ক তো আবার বাড়ি থেকে বেরোননি সেদিন, যার ফলে তার টাওয়ার লোকেশনটা গোটাটাই একই জায়গায়, কোনো মুভমেন্ট নেই। বাকি যারা এরকম এমএলএ আছেন তাদের মুভমেন্ট ছিল, কিন্তু তারা ছিলেন না মিটিংয়ে। স্বাভাবিকভাবে ধরুন এই ব্যাক ডেটে আমরাই তো সই করেছি, আমরা তো 19 তারিখে করেছি। আপনি যদি বলেন কেন করেছেন, ওখানে পরিবেশ পরিস্থিতি ছিল, করেছি, আমরা করতে হয়েছে। কিন্তু সেখানে করতে গিয়ে দেখি যে সই একরকম, সই এক জিনিস, যে এমএলএ নেই সেই এমএলএদের নাম ব্লক লেটারে লেখা হয়ে যাচ্ছে। এবং আমার যে চিঠিটা সেটা তো পাবলিক ডোমেনে এসেছে, মানে আমাদের যে চিঠিটা, আমার আর সন্দীপনের পাবলিক ডোমেনে সেটা আছে। তো স্বাভাবিকভাবে আমরা কি লিখেছি সেখানে আপনারা জানেন। তো আর স্পিকারের তো কোনো পলিটিক্যাল পার্টি হয় না, স্পিকার কাস্টোডিয়ান অফ দি হাউস। তো এবং তার অনেক উদাহরণ রয়েছে আমাদের দেশে, স্পিকার পদ, স্পিকার। তো স্বাভাবিকভাবে মানে স্পিকারকে অ্যাড্রেস করা হয়েছে, আমি যেটা দেখলাম, এখনো দেখিনি আর কি। স্বাভাবিকভাবে আমরা যখন যেটা করেছিলাম তাতে কিন্তু ওটা অ্যাটেন্ডেন্স ছিল, দেয়ার ওয়াজ নো রেজলিউশন। আমরা কোনো রেজলিউশনে সই করিনি, এটা বলতে পারি।